পৃষ্ঠা 229। টিকা 4, চন্দ্রাবতী। সপ্তদশ শতাব্দীর প্রখ্যাত মনসামঙ্গল কাব্য রচয়িতা দ্বিজবংশী বা বংশীদাস চক্রবর্তীর কন্যা চন্দ্রাবতী ছিলেন একজন বিদুষী মহিলা। তিনি রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যের একমাত্র মহিলা কবি হিসাবে গৌরব অর্জন করেছিলেন। ঠিক কোন সময়ে তার রামায়ণ রচিত হয় তা জানা না গেলেও যেহেতু দ্বিজবংশী সপ্তদশ শতাব্দীর মধ্যভাগের লোক ছিলেন, সেহেতু তাঁর কন্যা চন্দ্রাবতীর কাব্য ওই শতাব্দীর শেষ ভাগে রচিত হয়েছিল এমন মনে করা যেতে পারে। চন্দ্রাবতীর জীবনের কথা কিছুই জানা যায়নি। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ময়মনসিংহ গীতিকার একটি পালায় চন্দ্রাবতীর বিয়োগান্তক জীবন পরিচয় পাওয়া যায়। তিনি প্রথম যৌবনে এক যুবককে ভালোবেসেছিলেন। পরে সেই ব্যক্তির বিশ্বাসঘাতকতায় কিভাবে চন্দ্রাবতীর জীবন দুঃখের ও বিচ্ছেদের অন্ধকারে আবৃত হয়ে যায়, তাই ওই কাব্যের উপজীব্য। কোনো কোনো ঐতিহাসিক ওইসব লোক বা কাব্যকে অস্বীকার করে চন্দ্রাবতী ও তার কাব্যের অস্তিত্বকেই মানতে চান না। কিন্তু যেরকম ব্যাপকভাবে চন্দ্রাবতীর জীবন পালা, তাঁর রচিত রামায়ণ ও দস্যু কেনারামের পালা ময়মনসিংহে প্রচলিত আছে, তাতে চন্দ্রাবতীর কবি ব্যক্তিত্বকে একটি কাল্পনিক ব্যাপার বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। চন্দ্রাবতী যে রামায়ণ সম্পূর্ণ বা তাঁর অংশবিশেষ লিখেছিলেন তার কোনো পুঁথি পাওয়া যায়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পুঁথি সংগ্রাহক, ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দে স্থানীয় মহিলাদের গলায় এই রামায়ণ গান শুনে তা সংগ্রহ করে নেন। মেয়েরাই ইহার গায়ক, কবি স্ত্রীলোক, ইহার শ্রোতা ও গায়কেরা ও অধিকাংশ স্থলে স্ত্রীলোক। আচার্য দীনেশচন্দ্র সেন। মৌখিক সংগ্রহ হলেও এটি পূর্ণাঙ্গরূপে সংগৃহীত হতে পারেনি। এছাড়াও চন্দ্রকুমার গ্রাম্য মহিলাদের কণ্ঠ থেকে এই গান সংগ্রহ করলেও এর গ্রাম্য চেহারা কোথাও বজায় থাকেনি। সংগ্রাহকের গ্রাম্য গাথা ছড়া সংগ্রহের বৈজ্ঞানিক প্রথা না জানা থাকায় এই রামায়ণ পাঠে মনে হয় যে আধুনিককালে কলকাতায় বসে কোনো শহুরে কবি এটিকে রচনা করেছেন। এর গ্রাম্য ভাব, ভাষাভঙ্গি সবই পরিবর্তিত করে এর সাহিত্যিক মূল্যটিকে অবনমিত করে ফেলেছেন। কিন্তু এত সত্ত্বেও চন্দ্রাবতীর মধ্যে যে কবিপ্রাণতা ছিল তা অস্বীকার করা যাবে না। এতে ধৃত নারীসুলভ কোমলতাটুকু শত পুরুষহস্তের পরিমার্জনার পরেও অনুভব করতে পারা যায়। মূলে কি ছিল জানি না, তবে সংগ্রাহক চন্দ্রকুমার দে পালাটিকে মোট 3টি পরিচ্ছেদে বিভক্ত করিয়াছিলেন। ইহাতে রাবণের দিক হইতে কাহিনী আরম্ভ হইয়াছে। প্রথম পরিচ্ছেদে রাবণের স্বর্গমর্তাদি অভিযান এবং রামের জন্ম, দ্বিতীয় পরিচ্ছেদে রাজবার্তা, রাজদূত কথিত সংবাদ, রাজবার্তাবহ, রাজদূতের কার্য, রাজার স্তুতি, স্তুতিপাঠক, ভাট, হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ। পৃষ্ঠা 232। ডক্টর সুকুমার সেনের মতে রায়বার আসিয়াছে সংস্কৃত রাজোদ্দার হইতে। রায়বার মানে শরীর বন্ধন, আশীর্বাদ। মনে হয় এই দ্বিতীয় অর্থ নির্ণয়টি ঠিক হলো না, কারণ রামায়ণে রায়বার এর পরিচয় পাই এবং অঙ্গদের রায়বার অংশে অঙ্গদের আচার আচরণ অভিধানকৃত অর্থকেই গ্রহণ করে। প্রসঙ্গত অভিধান রায়বার শব্দটির ব্যাপক ব্যবহারিক উদাহরণ দিয়ে তার অর্থ নির্ণয়কে প্রতিষ্ঠিত করেছেন। সাগর বন্ধন শেষ, লঙ্কার 4 দুয়ারে রামচন্দ্রের 4টি থানা পড়েছে, রাবণেরও সৈন্যসজ্জা সম্পন্ন, কিন্তু উভয় পক্ষে যুদ্ধ আরম্ভ হচ্ছে না। তখন রাম রাবণের মতলব বোঝার জন্যে অঙ্গদকে লঙ্কায় পাঠালেন। শ্রীরামচন্দ্র বললেন, হে অঙ্গদ মহাবলী, রাবণ রাজারে কিছু দিয়ে এসো গালি। রামের কথায় রাজা রামের দূত হয়ে সে বালির সুতো আমি সুগ্রীবের চর, অঙ্গদ নাম ধরি আমি রামের কিঙ্কর। দূতের কার্য অর্থাৎ রাবণকে গালাগালি দিয়ে যুদ্ধের জন্য উত্তেজিত করতে গিয়েছিলেন বলে এই অংশের নাম হয়েছে অঙ্গদের রায়বার। বৈষ্ণব পদসঙ্গীতের যে ধারায় ষোড়শ সপ্তদশ শতাব্দীর সমগ্র বাংলা সাহিত্য পরিপ্লাবিত হয়েছিল, অষ্টাদশ শতাব্দীতে এসে তাতে ভাটার টান ধরে।
তাছাড়া তৎকালের সমাজ ও রাজনৈতিক অবস্থায় সাধারণ মানুষ দেবতা রাজা কারো ওপরই আর পরিপূর্ণ আস্থা রাখতে পারছিল না। সর্বত্রই মূল্যবোধের অবনমন ও সমাজবন্ধনের শিথিলতা। তারই ফলে মঙ্গল সাহিত্য, রাধাকৃষ্ণ গান বা রামায়ণ মহাভারত কথা সর্বত্রই খণ্ডশক্তির প্রকাশ হিসেবে আখড়াই, কবিগান ইত্যাদির প্রচার হতে থাকে। রামায়ণ মহাভারতের মতো বড় কাহিনীর অনুবাদ করবার ক্ষমতাতেও দমের খামতি দেখা দিয়েছে। ফলে ছোট ছোট পালায় ভাগ করে প্রধানত রামায়ণের হালকা ও সুপাচ্য অংশগুলি নিয়ে যুগের উপযোগী করে এই রাইবার সমূহ রচিত হতে থাকে। শ্রোতাদের রুচি অনুসরণে এ বিষয়ে গায়েনদের কৃতিত্বই ছিল সমধিক। শঙ্কর, কবিচন্দ্র, ফকিররাম প্রমুখ কবিরা তাঁদের রামায়ণে এই ধরনের রায়বার যুক্ত করেছিলেন। পরে এদের কিছু কিছু অংশ কৃত্তিবাসের রামায়ণের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে যায়। আসলে যে তারল্য সেদিনের যুগচৈতন্যে দেখা দিয়েছিল, তা থেকে হালকা ভাষায় চটুল রসিকতায় রাজা রাজসভাকে আক্রমণ করার প্রবণতা দেখা দেয়। সর্বত্রই লঘু রসিকতা, গ্রাম্য স্থূলতা, উৎকট আদিরসের পরিবেশন। তা নইলে অঙ্গদ বলিছে সত্য কহ ইন্দ্রজিতা, এ যত বসেছে সবাই কি তোর পিতা? ধন্যা নারী মন্দোদরী ধন্য তোর মাকে, একজনা এতপতি কেমন এসে রাখে। মোর বাপ তোর কোন বাপে বেঁধেছিল ল্যাজে, একে একে কহি সকল বাপের কথা, এসবে কাজ নাই যোগী বাপটি কোথা। টিকা ৮, পরাগলি মহাভারত। বাংলা ভাষায় কাশিরাম দাসের আগে থেকেই বহু বাঙালি কবি মহাভারত অনুবাদ করেছেন। কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারতই এরূপ একটি অনুবাদ কর্ম। কবীন্দ্রের মহাভারত পরাগলি মহাভারত নামে পরিচিত হলেও মহাভারতের নাম হল পাণ্ডব বিজয়। বিভিন্ন সমালোচক পণ্ডিত বিভিন্ন সংখ্যক মহাভারত অনুবাদকারের সংখ্যা জ্ঞাপন করেছেন। আচার্য দীনেশচন্দ্র সেন মহাশয় মহাভারতের ৩১ জন অধ্যাপক, মনীন্দ্রমোহন বসু এবং ডক্টর সুকুমার সেন যথাক্রমে ৩৬ জন ও ৭৬ জন অনুবাদকের তালিকা প্রদান করেছেন। অবশ্য এই কবিরা মহাভারতের কোন কোন অংশের অনুবাদক এবং তাদের অনুবাদ উত্তরকালে মহাভারত অঙ্গীভূত হয়ে পড়েছে। কবীন্দ্র পরমেশ্বর রচিত পাণ্ডব বিজয় পাঞ্চালিকা বাংলা সাহিত্যের প্রাচীনতম মহাভারত কথা। কবি পরমেশ্বর হুসেন শাহের সেনাপতি পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় পেয়েছিলেন। পরাগল খাঁ চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন। পৃষ্ঠা ২৩৩। পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় রচিত বলে কবীন্দ্রের পাণ্ডব বিজয় বা মহাভারত পরাগলি মহাভারত নামে খ্যাত হয়েছে। পরাগল পরমেশ্বরকে অনুরোধ করেন, এই সব কথা কহ সংক্ষেপ করিয়া, দিনেকে শুনিতে পারি পাঁচালি রচিয়া। মহাভারত খুব সংক্ষেপে রচিত হয়েছিল, কিন্তু গ্রন্থটি সর্বাংশে পূর্ণ ছিল। এতে মোট ১৭,০০০ শ্লোক রয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রাপ্ত পুঁথি দেখে প্রাচ্য মহার্ণব নগেন্দ্রনাথ বসু মন্তব্য করেন যে, বিজয় পণ্ডিতই মহাভারতের আদি কবি। এর গ্রন্থ চট্টগ্রামে পরাগলি মহাভারত নামে পরিচিত। মনীন্দ্রমোহন বসুর মতে কবীন্দ্রের রচনা প্রয়োজন মতো গ্রহণ ও বর্জন করিয়া ব্যাস ভারতের আদর্শ প্রতিষ্ঠিত করিবার চেষ্টায় বিজয় পণ্ডিতের গ্রন্থের উৎপত্তি। কবীন্দ্র পরমেশ্বরের কাব্য ব্যাসদেবের অনুকরণে ১৮টি পর্বে বিভক্ত। মহাভারতের মূল কাহিনী সারানুবাদে কবির নিষ্ঠা প্রশংসনীয়। কাব্যের ভাষা ফার্সি বহুল নয়, বরং তৎসম শব্দ প্রাধান্য পেয়েছে। পরাগলি মহাভারত রচয়িতা রাজসভার কবি ছিলেন, কিন্তু তার কাব্যে প্রসাধন কলার চাতুর্য তার রচনায় লক্ষ্য করা যায় না। টিকা ৯, কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের আদি অনুবাদকগণের মধ্যে কবীন্দ্র উপাধিপ্রাপ্ত পরমেশ্বর একজন বিশিষ্ট কবি ব্যক্তিত্ব। হুসেন শাহের বঙ্গদেশ শাসনকালে ১৪৯৩ থেকে ১৫১৯ তার সেনাপতি লস্কর পরাগল খান চট্টগ্রাম আক্রমণ করে জয়ী ও সুলতানের নির্দেশে সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন। ইনি ছিলেন একজন বিদ্যোৎসাহী ও কলারসিক। এর সভায় অন্যান্যদের সঙ্গে পরমেশ্বর নামে এক কবিও ছিলেন। বীর পরাগল খাঁর মহাভারতের বীরত্বপূর্ণ কাহিনী শুনতে ভালোবাসতেন, কিন্তু এই রসপিপাসা নিবৃত্ত করার প্রধান বাধা সংস্কৃত ভাষা। তাই তিনি তার সভাকবি পরমেশ্বরকে অনুরোধ করেন মহাভারতকে সংস্কৃত থেকে বাংলা ভাষায় রূপান্তরিত করতে, এবং তা এমনভাবে যাতে তিনি একদিনের মধ্যেই সমগ্র কাব্যটি শুনে উঠতে পারেন।
এই সব কথা কহ সংক্ষেপে করিয়া দিনেকে শুনিতে পারি পাঁচালী রচিয়া। পরমেশ্বর অচিরেই এই কাজ করেছিলেন এবং তার পারঙ্গমতায় মুগ্ধ হয়ে পৃষ্ঠপোষক শাসনকর্তা সম্ভবত তাকে কবীন্দ্র উপাধিতে ভূষিত করেছিলেন। পরমেশ্বর পরাগলের অনুপ্রেরণায় মহাভারত অনুবাদ করেছিলেন বলে এটি বাংলা সাহিত্যের ইতিহাসে পরাগলী মহাভারত নামে পরিচিত। কবি তাঁর কাব্যের নামকরণ করেছিলেন পাণ্ডব বিজয়। একসময় মনে করা হয়েছিল যে গোবিন্দ পরমেশ্বর ও শ্রীকর নন্দী একই ব্যক্তি। গোবিন্দের জীবন সম্বন্ধে প্রায় কিছুই জানা না থাকায় তার প্রধান কারণ। ইদানিং অবশ্য প্রমাণিত হয়েছে যে গোবিন্দ পরমেশ্বর একজন পৃথক ব্যক্তিত্ব এবং তিনি চট্টগ্রামেরই লোক। 1510 খ্রিস্টাব্দের কিছু পরে ও 1519 খ্রিস্টাব্দের মধ্যেই তাঁর কাব্য রচিত হয় বলে মনে করা যেতে পারে। শাসনকর্তা এবং পৃষ্ঠপোষকের নির্দেশ মেনে চলতে গিয়ে গোবিন্দ বিরাট মহাভারত কাহিনীকে অত্যন্ত সংক্ষিপ্ত করে ফেলেছিলেন। বিজাতীয় ও অন্যভাষী লস্করের আকর্ষণীয় হবে ভেবে তিনি মহাভারতের বর্ণনা, ব্যাখ্যানাদি বিতর্কসমূহ বাদ দিয়ে কেবল কাহিনী সারটুকুই অনুবাদ করে গেছেন। এতে কাব্যকায়া গঠন বিষয়ে কবির কুশলতার প্রমাণ মিললেও রচনাটি বিবরণধর্মী হয়ে পড়েছে। এছাড়াও তিনি আরও কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রেখেছিলেন। 1. ভাব প্রকাশের মাধ্যম হিসেবে সহজ সরল ভাষা ব্যবহার। 2. মূলকে দৃঢ়ভাবে অনুসরণ করবার জন্যেই কল্পনার বা পল্লবিত বর্ণনার আশ্রয় গ্রহণ না করা। 3. মুসলমান প্রশাসকের মনোরঞ্জনের জন্য রচিত হলেও কাব্য ভাষায় আরবি ফার্সির বিরহ ব্যবহার। আবার পড়ছি। 3. মুসলমান প্রকাশকের মনোরঞ্জনের জন্য রচিত হলেও কাব্য ভাষায় আরবি ফার্সির বিরল ব্যবহার। অন্যথায় তৎসম শব্দপ্রয়োগের প্রাচুর্য। পৃষ্ঠা 234। 4. রাজসভার অনুরোধ সত্ত্বেও রাজসভার কবি হলেও উৎকট প্রসাধন বা নাগরিক বিলাসের আশ্রয় না নেয়া। 5. সারানুবাদে মূলের প্রতি নিষ্ঠা প্রদর্শন করেও কাব্যগুণকে প্রাধান্য দিতে দ্বিধাহীনতা। যেমন যেন দুই অগ্নি আসি একত্রে মিলিল, ভীম ধনঞ্জয় দুই মিশিমিশি হইল। অথবা অগ্নি যেন বন দহে নিদাঘ সময়, অর্জুন এ ভীষ্ম বীরে সৈন্য করে ক্ষয় ইত্যাদি অলঙ্কারমণ্ডিত কাব্য পংক্তি কবির কাব্যকে সুখপাঠ্য করেছে। টিকা 10। শ্রীকৃষ্ণ বিজয়, মালাধর বসু। শ্রীমদ্ ভাগবতের 10ম একাদশ স্কন্ধ অবলম্বনে কবি মালাধর বসু 1473 থেকে 74 এবং 1480 থেকে 81 খ্রিস্টাব্দের মধ্যে 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। তাঁর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনা করেন। মোট 18,000 শোক সম্বলিত 332টি অধ্যায়ে বিভক্ত সর্বসমেত 12টি স্কন্ধ বা পর্বে সমৃদ্ধ উক্ত সংস্কৃত ভাগবত, যা 18টি হিন্দু মহাপুরাণের অন্যতম। তার মধ্যে কেবল 10 থেকে 12 এই 3টি অধ্যায় শ্রীকৃষ্ণের জন্ম, বৃন্দাবন এবং অপরাপর লীলাকাহিনী বর্ণিত আছে। বৈষ্ণব সমাজে মালাধর বসু সম্মানিত হলেও তাঁর কাব্যের পুঁথি সংখ্যা সুপ্রচুর নয় এবং কাব্যমধ্যে তাঁর আত্মপরিচয় পরিমাণও খুবই কম। যা পাওয়া যায় তা থেকে জানা যাচ্ছে যে কবির জন্ম বর্ধমান জেলার কুলিন গ্রামে। তার পিতার নাম ভগীরথ এবং মাতা ইন্দুমতী। পুত্রের নাম সত্যরাজ খান এবং পৌত্র রামানন্দ। এই রামানন্দ চৈতন্যদেবের একজন প্রিয় ভক্ত এবং পার্ষদ ছিলেন। এই সমস্ত সমসাময়িক প্রমাণ এবং স্বগ্রামে কবি প্রতিষ্ঠিত সন্তারিকযুক্ত একটি বৃষমূর্তি থেকে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে কবি 1500 শতাব্দীর 3-4 দশকের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছিলেন। মালাধরের শ্রীকৃষ্ণ বিজয় অত্যন্ত সুললিত কাব্য। এর মধ্যে দিয়ে কবি ভক্ত হৃদয়ে তপ্ত আবেগ এবং উজ্জ্বল বৈদগ্ধ্য আস্বাদন করতে বিশেষ অসুবিধা হয় না। এই শক্তিতেই তিনি ভাগবতে ধৃত ভারতীয় অধ্যাত্মতত্ত্বের সার কথাগুলিকে সরল ভাষায় এবং খুব সহজভাবে বর্ণনা করতে পেরেছেন। কবি তাঁর অনুবাদ কর্মে যতদূর ভাগবতের অনুসরণ করেছেন ততদূরই মূলানুগত্য বজায় রাখতে চেষ্টা করেছেন এবং এতে করে তাঁর স্বাধীন কবি ক্ষমতা প্রকাশিত হতে বাধাপ্রাপ্ত হয়নি। কবি নিজে বাঙালি, তাই বাঙালির জীবনাচরণ ও ঐতিহ্যেই তাঁর মানসিকতার সৃষ্টি, সে কথাও এখানে অপ্রকাশিত থাকেনি। তাই শ্রীকৃষ্ণ
সানন্দে ব্রজের রাখাল বালকদের সঙ্গে পান্তা ভাত খেয়েছেন। মথুরা বৃন্দাবনের আঙিনায় বাংলাদেশের কলাগাছ ও বাগানে সুপারি গাছের সারি দেখা গেছে। দানলীলা, নৌকালীলা ইত্যাদি বাংলার নানা লোকায়ত গল্পেরও স্থান পেতে অসুবিধা হয়নি। আসলে কবি চেয়েছিলেন ভাগবত কথা যত লোক বুঝাইতে, লৌকিক করিয়া কহি লৌকিকের মতো। এবং এই লোকপরিতৃপ্তির কারণেই বোধহয় গুণহীন কবিকে গুণ নাই অধমময়ী নাই কোনো জ্ঞান গৌরেশ্বর দিলা নাম গুণরাজ খান। আগেই বলেছি যে মালাধর সংস্কৃত ভাগবতের অংশমাত্র অনুবাদ করেছিলেন, যার মধ্যে পাচ্ছি কৃষ্ণ আবির্ভাবের কারণ, কৃষ্ণ জন্ম, লীলা এবং মৃত্যু পর্যন্ত ঘটনা। যেমন 1 বৃন্দাবন লীলা, কৃষ্ণের মথুরায় যাত্রার শেষ। 2 মথুরায় গমন এবং সেখানকার লীলা শেষ হয়েছে দ্বারকায় রাজধানী তৈরির মধ্যে দিয়ে। 3 এই কাহিনী পরিকল্পনার মধ্যে দিয়ে বিষ্ণুর অবতারত্ব নয়, একান্তভাবে কৃষ্ণের শক্তি, শত্রুনাশ ও সাপমোচনের কথা বীর রসে সিক্ত হয়ে প্রকাশিত হয়েছে। পরিশেষে কাব্যটির বিজয় নাম সম্বন্ধে বলা প্রয়োজন যে বিজয় শব্দের অর্থ হিসাবে কেউ মৃত্যু, কেউ বা যাত্রা বুঝিয়ে থাকেন, কিন্তু কৃষ্ণের মৃত্যু হয়েছে 1200 স্কন্ধে, মালাধর অতদূর যাননি। কিন্তু যেখানে কাব্য শেষ হয়েছে সেখানে দ্বারকা যাত্রা ও দ্বারকা লীলার কথাই আছে। পৃষ্ঠা 235। তাই শ্রীকৃষ্ণের বিজয় যাত্রা অর্থেই বিজয় কথাটিকে গ্রহণ করা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বিজয় এর থেকে কয়েকটি চরণ উদ্ধৃতির মাধ্যমে ওই কাব্যের রস আস্বাদন করা যেতে পারে। হাসিতে হাসিতে দুহে করিল গমন, সেই কালে নানা মূর্তি ধরে নারায়ণ। মল্ল সব দেখে যেন বজ্রেরও সমান, ধার্মিক রাজা দেখে সুন্দর মূর্তিমান। স্ত্রীগণ দেখে যেন অভিনব মদন, নন্দ আদি গোপ দেখে যেন শিশুগণ। রাজা সব দেখে যেন দণ্ডহস্তে কাল, বসুদেব দৈবকী দেখে কোলের ছাওয়াল। মালাধরের মতো নিষ্ঠাবান কবির অনুশীলনধন্য বাঙালির প্রিয় কানুগীতি চৈতন্যদেবের দ্বারা আস্বাদিত হয়েও কিন্তু ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয়ের ধারা যোগ্য উত্তরাধিকারীর দ্বারা পরিচর্চিত হল না। এই কাব্য শাখার পক্ষে এ এক দুঃখজনক সীমাবাদ। টিকা 11। সঞ্চয়ের মহাভারত। সঞ্জয় নামে একজন মহাভারতকারের উল্লেখ করে কেউ কেউ বলতে চেয়েছেন যে তিনি বাংলা ভাষায় আদি মহাভারত অনুবাদক, কিন্তু আধুনিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে সঞ্জয় মহাভারতের সৃষ্টি করেছে, অর্থাৎ অনেক দিন ধরে একাধিক কবির রচনারসে পুষ্ট হয়ে এক বৃহৎ কাব্যপ্রবাহ। সঞ্জয় এই রূপক নামের আড়ালে রয়েছে সঞ্জয় একটি যৌথ কালেকটিভ নাম। রামায়ণ মহাভারত 2 আর্য মহাকাব্য মধ্যযুগের বাঙালির স্বাভাবিক রসতৃষ্ণার কারণেই ভাষায় অনুদিত হয়। বিশালতা, বিষয়বস্তুর জটিলতা এবং উপযুক্ত প্রতিভার অভাবের কারণে রামায়ণের মতো মহাভারতের অনুবাদ ব্যাপক ও জনপ্রিয় হতে পারেনি। চৈতন্য পূর্ব বা সমকালে 2-1 কবি মহাভারতের 1 বা একাধিক পর্ব অনুবাদের চেষ্টা করেছিলেন। ওইসব কবির প্রচেষ্টাকে পৃষ্ঠপোষকতা দান করেছিলেন তৎকালীন মুসলিম প্রশাসকগণ। চৈতন্যদেবের জীবনকাল 1486 থেকে 1533। সমকালে যে 2-4 জন কবি মহাভারতের অনুবাদের প্রয়াসী হয়েছিলেন তাদের মধ্যে সঞ্জয় নামে এক কবির সন্ধান পাওয়া যায়। তবে এই কবির অস্তিত্ব এবং তাঁর দ্বারা মহাভারতের নিশ্চিত অনুবাদের ব্যাপারে বেশ একটি সমস্যা আছে। 1. বঙ্গের স্বনামধন্য সুলতান হোসেন শাহের রাজত্বকালে 1493 থেকে 1519 বা তার পরবর্তী সময়ে কবীন্দ্র উপাধিধারী পরমেশ্বর ও শ্রীকরনন্দী নামে 2 জন মহাভারত অনুবাদকের সন্ধান পাওয়া যায়। এই 2 জনের পরে সঞ্জয় নামে এক ব্যক্তিত্ব গায়েন বা লিপিকারও হতে ছিলেন। এর কোনো পরিচয়ই জানা যায় না। সঞ্জয়ের কোনো একখানি পুঁথি অনুসরণে একথা মনে করা হতো যে হরিনারায়ণ দাস নামের কোনো কবি মহাভারতের সঞ্জয় নামের আড়ালে মহাভারতের অনুবাদ করেছিলেন। কারো মতে ইনি ব্রাহ্মণ, কারো মতে ইনি ভরদ্বাজ গোত্রীয় বৈদ্য। পূর্ববঙ্গেই সঞ্জয়ের মহাভারত অধিক প্রচলিত ছিল, তবে কবীন্দ্র পরমেশ্বরের কাব্যের অনুকরণে কবি সঞ্জয় অধিক পারদর্শিতা দেখিয়েছেন। তবে কিছু নতুন পালাও তিনি যোগ করেছেন নিজের কাব্যে। 1969 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মনীন্দ্র কুমার ঘোষের সম্পাদনায় আদি বৃহৎ সঞ্জয়ের মহাভারত প্রকাশিত হয়েছে।
এই সিদ্ধান্তে আসা যায় সঞ্জয় নামে প্রকৃত কোনো কবি ছিলেন যিনি বিশাল আকারের মহাভারত লিখেছিলেন, তবে ইনি মহাভারতের আদি অনুবাদক নন, কারণ এর ভাষা অতি আধুনিক। সমস্ত উপাদান বিচার করে মনে হয় কবীন্দ্রের পরে সঞ্জয় নামে কোনো কবি বা লিপিকার বা পাঁচালিকার কবীন্দ্রের লেখাকে নিজের বলে আত্মসাৎ করে কোনো কোনো অংশকে একটু বর্ধিত করে সাজিয়ে গুছিয়ে একটি নতুন মহাভারত অনুবাদের প্রহেলিকা সৃষ্টি করেছিলেন। পৃষ্ঠা 236। শেষে সঞ্জয় এবং তাঁর মহাভারত সম্পর্কে মন্তব্য করা যায় যে কোনো দুর্বল ক্ষমতা ও বুদ্ধির মানুষ পরমেশ্বরের সৃষ্টির ওপর কলি ফিরিয়ে কিছু গ্রহণ বর্জনের দ্বারা এই মহাভারতখানি তৈরি করেছিলেন। তিনি নিজের কীর্তি সম্বন্ধে সচেতন ছিলেন। আবার পড়ছি, তিনি নিজের কীর্তি সম্বন্ধে সচেতন ছিলেন বলেই পুরাণের সঞ্জয়ের নামের আড়ালে বসে কবীন্দ্রের সুনামের অংশে ভাগ বসানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন। টিকা 12 গুণরাজ খান। গৌড়েশ্বর রুকনুদ্দিন বরবক শাহ পাক চৈতন্য যুগের কবি ভাগবতের অনুবাদ মালাধর বসুকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেন। শ্রীমদ্ ভাগবতের 10ম ও 11 স্কন্ধ অবলম্বনে কবি মালাধর বসু ওরফে গুণরাজ খান 1473 থেকে 74 এবং 1480 থেকে 81 খ্রিস্টাব্দের মধ্যে তাঁর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনা করেন। মোট 18,000 শ্লোক সম্বলিত 332টি অধ্যায় বিভক্ত সর্বমোট 12টি স্কন্ধ বা পর্বে সমৃদ্ধ সংস্কৃত ভাগবত, যা 18টি হিন্দু মহাপুরাণের অন্যতম, তার মধ্যে কেবল 10 থেকে 12 এই 3টি অধ্যায়ে শ্রীকৃষ্ণের জন্ম, বৃন্দাবন ও অপরাপর লীলা কাহিনী বর্ণিত আছে। বৈষ্ণব সমাজের সুসম্মানিত মালাধর বসুর কাব্যের পুঁথি সংখ্যা সুপ্রচুর নয়। কাব্যমধ্যে তাঁর প্রদত্ত আত্মপরিচয়ে জানা যায় কবির জন্ম বর্ধমান জেলার কুলিন গ্রামে। তার পিতার নাম ভগীরথ, মাতা ইন্দুমতী, পুত্রের নাম সত্যরাজ খান এবং পৌত্র রামানন্দ। এই রামানন্দ চৈতন্যদেবের একজন প্রিয় ভক্ত ও পার্ষদ ছিলেন। স্বগ্রামে কবি প্রতিষ্ঠিত সন্তারিকযুক্ত একটি বৃষমূর্তি থেকে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে কবি পঞ্চদশ শতাব্দীর 3-4 দশকের কাছাকাছি জন্মগ্রহণ করেছিলেন। মালাধরের শ্রীকৃষ্ণ বিজয় অত্যন্ত সুললিত কাব্য। কবি ভাগবতে ধৃত ভারতীয় আধ্যাত্মতত্ত্বের সার কথাগুলিকে সরল ভাষায় এবং খুব সহজভাবে বর্ণনা করতে পেরেছেন। কবি তাঁর অনুবাদ কর্মে যতদূর ভাগবতের অনুসরণ করেছেন ততদূরই মূলানুগত্য বজায় রাখার চেষ্টা করেছেন। এতে তাঁর স্বাধীন কবি ক্ষমতা প্রকাশে বাধাপ্রাপ্ত হয়নি। কবি নিজে বাঙালি, তাই বাঙালির জীবনাচরণ ও ঐতিহ্যেই তার মানসিকতার সৃষ্টি এবং তা কোথাও অপ্রকাশিত থাকেনি। তার শ্রীকৃষ্ণ সানন্দে ব্রজের রাখাল বালকদের সঙ্গে পান্তা ভাত খেয়েছেন। মথুরা বৃন্দাবনের গৃহের আঙিনায় বাংলাদেশের কলাগাছ ও বাগানে সুপারি গাছের সারি দেখা গেছে। কবি চেয়েছিলেন ভাগবত কথা যত লোক ও বুঝাইতে, লৌকিক করিয়া কহি লৌকিকের মতে। এই লোকতৃপ্তির কারণেই বোধহয় গুণহীন কবিকে গুণ নাই অধম মই নাই রে কোনো জ্ঞান, গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান। 5 নম্বরের প্রশ্নোত্তর। 1. রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কে? তাঁর রচিত গ্রন্থের নাম কি? গ্রন্থ রচনার কারণ হিসাবে তিনি কি বলেছেন? আত্মপরিচয়ে তিনি কি বলেছেন? তার বংশ পরিচয় বর্ণনা করো। কবি সম্পর্কে মাইকেল মধুসূদন কি বলেছেন? পৃষ্ঠা 237। উত্তর: রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা। তাঁর রচিত গ্রন্থের নাম রাম পাঁচালী। গ্রন্থ রচনার কারণ হিসেবে রামায়ণকে সর্বসাধারণের বোধগম্য করে তোলা কথা বলেছেন। আনুমানিক 1398 খ্রিস্টাব্দে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে কবি কৃত্তিবাস ওঝার জন্ম। পিতার নাম বনমালী ওঝা, মাতার নাম মালিনী, পিতামহ মুরারি। কবিরা 6 ভাই ও 1 বোন। আত্মপরিচয়ে বলেছেন, আদিত্যবাদ শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। কবি সম্পর্কে মাইকেল মধুসূদন বলেছেন, কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। প্রশ্ন 2. কৃত্তিবাসের কাব্য রচনায় পৃষ্ঠপোষকতার জন্য বাংলা সাহিত্যের গবেষকরা যে সমস্ত রাজাদের নাম উল্লেখ করেছেন তার পরিচয় দাও। উত্তর: ক. দীনেশচন্দ্র সেনের মতে গৌড়েশ্বর রাজা গণেশের রাজসভা। খ. বসন্তরঞ্জন রায়ের মতে গণেশপুত্র জালালউদ্দিন মোহাম্মদ শাহ বা তাহিরপুরের রাজা কংসনারায়ণের সভায়। গ. সুকুমার সেনের মতে সুবুদ্ধি রায়ের রাজসভায়। ঘ.
ক্ষেত্রগুপ্তের মতে গৌড়াধিপতি রুকনুদ্দিন বারবক শাহের রাজসভায়। প্রশ্ন 3, কৃত্তিবাসের রামায়ণ কয়টি কাণ্ডে বিভক্ত ও কী কী? কৃত্তিবাস তাঁর রামায়ণের বিষয়বস্তু কোথা থেকে সংগ্রহ করেছেন? কৃত্তিবাস তাঁর কাব্যে বাল্মীকি রামায়ণের যে অংশগুলিকে বাদ দিয়েছেন এবং যেগুলি সংযোজন করেছেন সেগুলির উল্লেখ করো। উত্তর, কৃত্তিবাসের রামায়ণ 7 কাণ্ডে বিভক্ত। কাণ্ডগুলি হল 1 আদিকাণ্ড, 2 অযোধ্যাকাণ্ড, 3 অরণ্যকাণ্ড, 4 কিষ্কিন্ধাকাণ্ড, 5 সুন্দরাকাণ্ড, 6 লঙ্কাকাণ্ড, 7 উত্তরাকাণ্ড। কৃত্তিবাস তাঁর অনুদিত রামায়ণের বিষয়বস্তু বাল্মীকির রামায়ণ থেকে মুখ্যত সংগ্রহ করলেও জৈমিনী ভারত, অদ্ভুত রামায়ণ, দেবী ভাগবত, মার্কেন্ডেয় পুরাণ, পদ্মপুরাণ ইত্যাদি থেকে আহরণ করেছেন তার বিষয়বস্তু। কৃত্তিবাস তাঁর কাব্যে বাল্মীকি রামায়ণের যে অংশগুলি বাদ দিয়েছেন সেগুলি হল কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, বিশ্বামিত্র কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয়, স্তব পাঠ ইত্যাদি। যেগুলি সংযোজন করেছেন সেগুলি হল সৌদাস দিলীপ রঘুর কাহিনী, দশরথের রাজ্যে শনির দৃষ্টি, গণেশের জন্ম, কৈকেয়ীর বরলাপ, তরণী সেন মহিরাবণ, অহিরাবণ কাহিনী। পৃষ্ঠা 238, প্রশ্ন 4, বাল্মীকি রামায়ণের সঙ্গে কৃত্তিবাসের রামায়ণের যে কোনো দুটি পার্থক্য লেখো। রামায়ণ অনুবাদে কৃত্তিবাসের মৌলিকতা কোথায়? উত্তর 1, বাল্মীকির রাবণ রামচন্দ্রের শত্রু, কিন্তু কৃত্তিবাসের রামায়ণের রাবণ প্রকারান্তরে রামের ভক্ত। 2, বাল্মীকির লক্ষ্য ছিল ভারতীয়দের আদর্শ তুলে ধরা, অন্যদিকে কৃত্তিবাস বাঙালি জীবন ভাবনার বাইরে বেরিয়ে গিয়ে রামায়ণকে রূপ দিতে পারেননি। 3, কৃত্তিবাস সংস্কৃত রামায়ণের হুবহু অনুবাদ করেননি, অনেক প্রসঙ্গ সংযোজন ও অনেক প্রসঙ্গ বর্জন করেছেন। তিনি মহাকাব্য না লিখে লিখেছেন পাঁচালী, এখানেই কৃত্তিবাসের মৌলিকত্ব। প্রশ্ন 5, কবি কৃত্তিবাসের রামায়ণ কারা কোথা থেকে প্রথম প্রকাশ করেন? বাল্মীকি ও কৃত্তিবাসের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কোথায়? কৃত্তিবাসের রামায়ণে কোন রসের প্রাধান্য এবং কোন ছন্দে রচিত? উত্তর, 1802 থেকে 3 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে উইলিয়াম কেরির জন্ম 1761 এবং মৃত্যু 1834, তাঁর উদ্যোগে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত ও প্রকাশিত হয়। বাল্মীকি ও কৃত্তিবাসের দৃষ্টিভঙ্গির পার্থক্য প্রধানত চরিত্র সৃষ্টি ও বাস্তবতা বোধে। কৃত্তিবাসের রামায়ণের মহাকাব্যের জটিলতা নেই এবং গার্হস্থ্য ধর্মের আদর্শে পূর্ণ। বাল্মীকির রামায়ণে আছে গার্হস্থ্য আবেদনের সঙ্গে নৈতিক পরিক্রমা, পারিবারিক সম্পর্ক ও মানবিক মহিমা। কৃত্তিবাসের রামায়ণে বীর রসের পাশাপাশি ভক্তিরসের প্রাধান্য, ত্রিপদী পয়ার ছন্দে এটি রচিত। প্রশ্ন 6, কৃত্তিবাসের রামচরিত্রের বিশিষ্টতা কী? হাস্যরস সৃষ্টিতে কৃত্তিবাসের দক্ষতা বলো। উত্তর, কৃত্তিবাসের রামচরিত্রে বাল্মীকির রামচন্দ্রের বিরাটত্ব রক্ষিত হয়নি। কৃত্তিবাসের রাম আর্যাবর্তের শ্রেষ্ঠ বীর নন, তিনি কোমল স্বভাব, কথায় কথায় অশ্রু বিসর্জন করেন। রামচরিত্র আদ্যন্ত এক বাঙালি চরিত্র, পিতৃভক্তি, সৌভ্রাতৃত্ব, পত্নীপ্রেম এবং প্রজাবাৎসল্যের উজ্জ্বল গুণে চরিত্রটি উজ্জ্বল। হাস্যরস সৃষ্টিতে কৃত্তিবাস অনেক সফল, সুন্দরভাবে হনুমানের লঙ্কা দহন, তার লেজের আগুনে, লঙ্কাকাণ্ডে অঙ্গদের বারবার ইত্যাদিতে কৌতুকরসের প্রাণ। 7, এই বাংলা মহাকাব্যে কবি বাল্মীকির সময়ের আদর্শ রক্ষিত হয় নাই, উহার মধ্যে প্রদীর্ণ বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে। কে কার সম্পর্কে এই মন্তব্যটি করেছেন? কৃত্তিবাসী রামায়ণের 2য় সংস্করণে কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কৃত্তিবাসের রামায়ণ প্রসঙ্গে এই উক্তি করেন। 1830 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কনের সম্পাদনায় কৃত্তিবাসী রামায়ণের 2য় সংস্করণ প্রকাশিত হয়। পৃষ্ঠা 239, প্রশ্ন 8, মালাধারের গ্রন্থের নাম কি? কয়টি ভাগ? কী কী লীলা আছে? প্রকাশিত হয় কবে? গ্রন্থটি আর কী কী নামে পরিচিত? এটি ভাগবতের কোন কোন অংশের অনুবাদ? উত্তর, মালাধারের গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয়। 3টি ভাগ, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় 1941 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় প্রকাশিত হয়। ভাগবতের 10ম ও 11 স্কন্দের অনুবাদ এটি।
প্রশ্ন 9, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলায় কী কী বিষয় স্থান পেয়েছে? এই গ্রন্থের কোন লাইনটি শ্রী চৈতন্যদেবের প্রিয় ছিল? মালাধর বসুর কাব্যে মধ্যযুগের কোন কবি ও কাব্যের প্রভাব পড়েছে? উত্তর, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের আদিলীলায় কৃষ্ণের জন্ম অনুষ্ঠান, কংসের দ্বারা কৃষ্ণবধের মন্ত্রণা এবং কৃষ্ণ বলরামের মথুরাগমন স্থান পেয়েছে। মধ্যলীলাতে স্থান পেয়েছে কৃষ্ণের কংসবধ থেকে দ্বারকাগমন পর্যন্ত কাহিনী। অন্তলীলাতে স্থান পেয়েছে কৃষ্ণের রুক্মিণী হরণ, সত্যভামার সঙ্গে কৃষ্ণের বিবাহ, উষার সঙ্গে অনিরুদ্ধের বিবাহ, জরাসন্ধ বধ, সুভদ্রা হরণ, দ্বারকাপুরী ধ্বংস এবং কৃষ্ণের দেহত্যাগ। নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই লাইনটিতে চৈতন্যদেবের অত্যন্ত প্রিয় ছিল। মালাধর বসুর কাব্যে মধ্যযুগের কবি বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রভাব পড়েছে। প্রশ্ন 10, পুরাণ কাকে বলে? সংস্কৃত সাহিত্যে পুরাণের সংখ্যা কত? কোন পুরাণের প্রভাব আমাদের দেশে সর্বাধিক এবং কেন? কোন কাব্যকে বৈষ্ণব সমাজ উপনিষদের মর্যাদা দান করেছিলেন? ভাগবতের পুরো সারণ্যবাদ হিসেবে কোন গ্রন্থটি উল্লেখযোগ্য? উত্তর, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে লক্ষ্য করা যায় খ্রিস্টপূর্ব 4th শতক থেকে কাহিনী কেন্দ্রিক এক ধরনের ধর্মগ্রন্থ ছিল। ইতিহাস, সমাজ, দর্শন ও কাব্যরস মিশ্রিত এমন এক সাহিত্য হল পুরাণ। পুরাণের 5টি বৈশিষ্ট্য: স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত। সংস্কৃত সাহিত্যে পুরাণের সংখ্যা 18, আবার 18টি উপপুরাণ, তাই পুরাণের সংখ্যা 36। আমাদের দেশে ভাগবত পুরাণের প্রভাব সর্বাধিক। মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয় কাব্যকে বৈষ্ণব সমাজ উপনিষদের মর্যাদা দেন। ভাগবতের পুরো সারণ্যবাদ হিসেবে রঘুনাথ পণ্ডিতের শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী উল্লেখযোগ্য। 11, বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তিনি কোন সময়ে মহাভারতের অনুবাদ করেন? বাংলায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম কি? তাঁর রচিত কাব্যের নাম কি? বাংলায় মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। তিনি তার কাব্য রচনা বিষয়ে বলেছেন, চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয়, বিরাট হইল শেষ কাশীদাস কয়। পৃষ্ঠা 240, চন্দ্র 1, বান 5, পক্ষ 2, ঋতু 6, 6, 2, 5, 1 অর্থাৎ 6251 সমান 1526 শকাব্দ। অঙ্কস্য বামাগতি। 1526 যুক্ত 78 সমান 1604 খ্রিস্টাব্দ। বাংলায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। তাঁর রচিত গ্রন্থের নাম পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী। প্রশ্ন 12, কাশিরামের মহাভারতের নাম কি? তাঁর কাব্য রচনার উৎস সম্পর্কে কি জানা যায়? তাঁর মহাভারতের মৌলিকতা আলোচনা করো। উত্তর, ভারত পাঁচালী। মেদিনীপুর জেলার আউশগড়ের জমিদার বাড়িতে শিক্ষকতা করার সময় কথকদের মুখে মহাভারত শুনে তাঁর অনুবাদের ইচ্ছা জাগে। কাশিরাম মূল মহাভারত ছাড়াও বিভিন্ন পুরাণ উপপুরাণ থেকে কাহিনী সংগ্রহ করেছেন, যেমন শ্রীবৎস চিন্তার উপাখ্যান, পারিজাত হরণ ইত্যাদি। শ্রীক্ষেত্র মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য ইত্যাদি কাশিদাসের নিজস্ব সংযোজন। মহাভারতের নীল রাজার কাহিনী কাশিরামের রচনায় নীলোদ্ধত জনা কাহিনীতে রূপান্তরিত। এইভাবে কাশিরাম তাঁর রচনার মৌলিকতা প্রদর্শন করেছেন। প্রশ্ন 13, কাশিরাম দাসের মহাভারতে বাঙালিয়ানার প্রকাশ ঘটেছে কেমন? ব্যাসদেবের মহাভারত ও কাশিরাম দাসের মহাভারতের পার্থক্যগুলি আলোচনা করো। উত্তর, কাশিরাম দাসের মহাভারতে ভীম অর্জুন মূল মহাভারতের ভীম অর্জুনের মতো বীরত্বের প্রতিমূর্তি নন, বরং অনেকটা নমনীয়। দ্রৌপদীও বাঙালি গৃহবধূ। দ্রৌপদী ও হিড়িম্বার কলহ আজকালকার দিনের সতীন কলহকে মনে করিয়ে দেয়। কাশিরামের মহাভারত ব্যাসদেবের মহাভারতের অনুসরণে রচিত এবং উভয়ের পর্ব সংখ্যা সমান, কিন্তু পর্ব নামগুলি এক নয়। কাশিদাসী মহাভারতের গদা পর্ব ব্যাস মহাভারতে নেই। ব্যাস মহাভারতের অনুশাসন পর্ব কাশিদাসী মহাভারতে নেই। ব্যাস মহাভারতের মহাপ্রস্থান ও স্বর্গারোহণ কাশিদাসী মহাভারতের একত্রে স্বর্গারোহণ পর্ব। কাশিদাসী মহাভারত মূল গ্রন্থে বিদুর কাহিনী নেই। ব্যাস মহাভারতে শ্রীবৎস চিন্তা, জনা প্রবীরের কাহিনীর অস্তিত্ব নেই। প্রশ্ন 14, কাশিরাম দাস কোন সময়ে কোথায় জন্মগ্রহণ করেন? তার প্রকৃত পদবী কী ছিল? দাস পদবী গ্রহণ করার কারণ কি? কাশিরাম দাসের গুরুর নাম কি? মাইকেল মধুসূদন কাশিরাম দাসের সম্পর্কে কি বলেছেন? উত্তর, কাশিরাম দাসের জন্মকাল সম্পর্কে সুস্পষ্ট তথ্য না পাওয়া গেলেও তিনি
ষোড়শ শতাব্দীর শেষ ভাগে বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। কাশিরাম দাসের প্রকৃত পদবী ছিল দেব। বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন বলে দাস পদবী গ্রহণ করেন। কাশিরাম দাসের গুরুর নাম ছিল অভিরাম মুখুটি। মাইকেল মধুসূদন দত্ত কাশিরাম দাস সম্পর্কে বলেছেন, হে কাশী কবিশোদলে তুমি পুণ্যবান।